কলকারখানা খোলা রেখে কাল থেকে সর্বাত্মক লকডাউন। যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। টার্মিনালে উপচে পড়া ভিড়, ফেরিঘাটে মানুষের ঢল, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। কাল থেকে এক সপ্তাহ বন্ধ ব্যাংক, স্বাস্থ্যবিধি না মেনেই টাকা তোলার হিড়িক। সেবা দিতে ব্যাংক কর্মীদের হিমশিম অবস্থা। সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে। ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। করোনার মুমূর্ষু রোগীর চিকিৎসায় জরুরি একটেমরা ইনজেকশনের তীব্র সংকট। কোভ্যাক্স থেকে 6,80,00,000 করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে অনিশ্চয়তায় লাখো প্রবাসী শ্রমিক। চাকরি হারানোর শঙ্কা, জরুরি খাত ঘোষণা করে ফ্লাইট চালু রাখার দাবি। এবং সরকার দাম বেঁধে দেয়ায় একদিনের মাথায় কমেছে পেঁয়াজের দর। ক্ষতিগ্রস্ত কৃষকরা দুষছেন সিন্ডিকেটকে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। সর্বাত্মক লকডাউনের আগে যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। গাবতলী বাস টার্মিনালে উপচে পড়া ভিড়, এদিকে ফেরিঘাটেও মানুষের ঢল নেমেছে। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, এসব মানুষের ভিড়, মানুষের স্রোত তা কিন্তু যতই সময় গড়াচ্ছে অতই বাড়ছে। গাড়ির যে স্রোত, ঢাকা থেকে হাজার হাজার গাড়ি বের হচ্ছে, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, ট্রাক, সব কিছুতে কিন্তু মানুষ ঢাকা ছাড়বার জন্য চেষ্টা করছেন। এবং এখানে এখন যেটি হচ্ছে, আমরা আছি গাবতলীর পরেই যে আমিনবাজার, সেখানটিতে আমার সামনে যে বাসগুলো দেখছেন, মৌমিতা কিংবা রাজধানী, এসব বাসে কিন্তু ইতিমধ্যে যাত্রী পরিবহন শুরু করা হয়েছে। মূলত গাবতলী থেকে কোনো বাস ছাড়ছে না ঠিকই, কিন্তু এই যে ব্রিজটি রয়েছে, গাবতলী ব্রিজ বা আমিনবাজার ব্রিজ, সেই ব্রিজটি পার হবার পর কিন্তু এপারে এসে এসব বাসে মানুষ তোলা হচ্ছে। আমি যদি একটু দেখাই, ঠিক আমার এপাশে আবার দেখবেন যে পিকআপে করে লোক যাওয়া হচ্ছে। সেটিও যদি দেখে থাকবেন যে শুধু যে ব্যক্তিগত গাড়িতে তা কিন্তু নয়, পিকআপে করে, ট্রাকে করে, সেখানেও কিন্তু আমরা দেখছি লোক নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ মানুষের যে একটি ঢাকা ছাড়ার প্রবণতা, বেশিরভাগ মানুষই মনে করছেন যে হয়তো বা যে লকডাউন আগামীকাল থেকে শুরু হচ্ছে 21 তারিখ পর্যন্ত, সেই লকডাউন হয়তো ঈদ পর্যন্ত বাড়তে পারে বা আরও এক সপ্তাহ বাড়তে পারে। এমন নানা শঙ্কা থেকে কিন্তু মূলত মানুষ ঢাকা ছাড়বার একটি স্রোত তৈরি হয়েছে। মানুষজন কেউ রিকশায়, কেউ অটোরিকশায়, কেউ সিএনজিতে। এক অদ্ভুত এক বিষয়, এই জায়গাটাতে কিন্তু আমরা গত 2-3 দিন আগেও দেখেছি এমন সময় পুরোপুরি ফাঁকা থাকে। তা আজ কিন্তু আমরা তেমনটি দেখছি না। প্রচুর গাড়ি ঢাকা থেকে বের হচ্ছে, পিকআপে করে মানুষ যাচ্ছে, ট্রাকের উপরে মানুষ যাচ্ছে। সবাই কিন্তু ঢাকা ছাড়বার কিন্তু একটি, আমরা দেখছি এখানে আরও একটি ট্রাক, সেই ট্রাকটিতেও কিন্তু 20-25 জন মানুষ, তারাও কিন্তু সেই ট্রাকে চড়ে ঢাকা ছাড়বার চেষ্টা করছেন। প্রচুর মানুষ ঢাকা ছাড়ছেন। এখানে কোনো স্বাস্থ্যবিধি নেই, কোনো সামাজিক দূরত্ব নেই। আমরা দেখেছি ভাড়ার বিষয়টি, এক একটি মোটর বাইক কিংবা এক একটি প্রাইভেট গাড়িতে করে 8 গুণ 10 গুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি 2 জন মানুষ, তারা মোটর বাইকে করে গাবতলী থেকে যাচ্ছেন পাটুরিয়া ঘাট। তারা 2 জন বলছেন তারা 2 জন সেই মোটর বাইকে 1000 টাকা দিয়ে যাচ্ছেন। এমন কিন্তু নানান সমস্যার মধ্যে মানুষ ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছে। আমরা জানি না এই ভিড় আরও বাড়বে কিনা, তবে ধারণা করা হচ্ছে দুপুরের পরে এই ভিড় আরও বাড়তে পারেন। তো ঠিক একইভাবে কিন্তু যে মাওয়া-ঘাট, সেখানেও কিন্তু প্রচুর মানুষ ঢাকা ছাড়ছেন। আমরা একটু জানবো সেখানকার খবর। শিমুলিয়া ঘাটে রয়েছে নাসিরউদ্দিন উজ্জ্বল, আমরা তার কাছ থেকে জানবো। উজ্জ্বল, মানুষ ছুটছে সেই নারীর টানে সেই ঘরের দিকে, কিন্তু তারা ঈদের মধ্যেও কিন্তু এত ভিড় আমরা লক্ষ্য করি না। ভোর থেকে যেভাবে এই শিমুলিয়া ঘাট পাড়ি দিচ্ছে এবং 10 কিলোমিটার নদী পাড়ি দিতে কিন্তু আমরা দেখছি যে এখানে প্রায় কিন্তু মানুষের যেভাবে ঢল নেমেছে, আমরা লক্ষ্য করছি যে ফেরিতে যানবাহনের পাশাপাশি হাজার হাজার মানুষ কিন্তু
দাঁড়িয়ে পার হচ্ছে। আর স্পিড বোট গুলোতে যেভাবে গাদাগাদি করে মানুষ ছুটছে সেই নারীর টানে সেই ঘরের দিকে, কিন্তু তার ঈদের মধ্যেও কিন্তু এত ভিড় আমরা লক্ষ্য করি না। ভোর থেকে যেভাবে এই শিমুলিয়া ঘাট পাড়ি দিচ্ছে এবং 10 কিলোমিটার নদী পাড়ি দিতে কিন্তু আমরা দেখছি যে এখানে প্রায় 450 স্পিড বোট এবং কয়েকশো ট্রলার তারা কিন্তু এই উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে। এবং এদিকে যেই 14টি ফেরিতে পার করছে সেই ফেরিগুলোতে কিন্তু যানবাহনের চাইতে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে যাত্রী অনেক বেশি উঠে যাচ্ছে এবং সেখানে কিন্তু শত শত মোটরসাইকেল আমরা দেখছি যে এই ফেরিতে করে পার হওয়ার চেষ্টা করছে এবং মোটরসাইকেল ট্রলারে করে পার করা হচ্ছে। এই শিমুলিয়া ঘাটে এত লম্বা গাড়ির লাইন পড়ে গেছে, সহস্রাধিক যানবাহন এখানে পারাপার অপেক্ষায় থাকবার কারণে কিন্তু পুরো এলাকা ভিড়, কোন রকম যানবাহন ঢুকতে পারছে না। বিকল্প নানা পথে মানুষজন পায়ে হেঁটে প্রায় 4-5 কিলোমিটার ঘুরে পায়ে হেঁটে ঘাটে আসছে এবং এই ট্রাকের লম্বা লাইন পড়ে গেছে সেই এই ঘাট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সেই খানবাড়ি থেকে এক্সপ্রেস রোডের এক পাশ জুড়ে আমরা দেখছি যে সমানে পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন। এবং বিআইডব্লিউ টিসি বলছে যে সেই বাংলা বাজার প্রান্তে কিন্তু 7 শতাধিক যানবাহনের এরকম লম্বা লাইন পড়ে গেছে। দুপার মিলে 1.5 সহস্রাধিকের বেশি যানবাহনের পারাপারে অপেক্ষায় রয়েছে এবং এই যে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে গাদাগাদি করে কিন্তু পারাপার চলছে এবং এই সম্পর্কে কিন্তু যারা পারাপার হচ্ছেন তারা কিন্তু সদুত্তর দিতে পারছেন না যে যেখানে লকডাউনে ঘরে থাকবার কথা সেখানে কিন্তু তারা এভাবে পার হচ্ছে। আগামীকাল পয়লা বৈশাখ এবং রমজানকে ঘিরে যেন এই চাপ আরো বেড়ে গেছে। এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ এশা। রাস্তাঘাটে যান চলাচলের খবর জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল এবং এর আগে গাবতলী বাস টার্মিনাল থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। লকডাউনের আগ মুহূর্তে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। গাদাগাদি করে কার আগে কে টাকা তুলবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছেন গ্রাহকরা। সীমিত সময়ে গ্রাহকের বাড়তি চাপে ভেঙে পড়ছে স্বাস্থ্যবিধি ব্যবস্থা, সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংককর্মীরাও। শুভ খানের রিপোর্ট। চৈত্রের কাঠফাটা রোদে রাস্তায় দাঁড়িয়ে ব্যাংকে প্রবেশের অপেক্ষায় গ্রাহকরা। তীব্র গরমে মেজাজ হারিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অনেকেই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। লোকজন অনেক একত্র হয়ে গেছে, এখন লাইন হয়েছে বিশাল। অন্যান্য অফিসগুলো 4টা-5টা পর্যন্ত খোলা থাকতে পারে, তাহলে ব্যাংক কেন স্বাভাবিক কর্মকাণ্ড 2.5 ঘন্টা খোলা রাখবে? সেটা তো বাড়াইতে পারে, তাহলে আমাদের এই দুর্ভোগটা কমবে। বুধবার থেকে কঠোর লকডাউনে যাবে পুরো দেশ। তার আগে মতিঝিলের ব্যাংক পাড়ায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। কার আগে কে সারবেন প্রয়োজনীয় লেনদেন, সেই প্রতিযোগিতায় উধাও স্বাস্থ্যবিধি। লকডাউন ও রমজানের কেনাকাটায় যাতে আর্থিক সংকটে পড়তে না হয় সেজন্য কেউ এসেছেন সঞ্চয়পত্রের সুদের টাকা তুলতে, কেউ বা তুলছেন জমানো পুঁজি। যেহেতু লকডাউন সামনে, কিছু টাকা উঠাইতে হবে বাসার খরচের জন্য। যার যা আছে সে সবাই তুলে রাখতেছে, লকডাউনের মধ্যে কেউ আসতে পারবে না, এই জন্য আর কি। সঞ্চয়পত্রের টাকা ওঠানো হয়েছে, লাভের টাকা। কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবো তো এই কারণে টাকা ওঠানো হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন বর্তমানে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের চাপ বেশি। বিদ্যমান পরিস্থিতিকে ঈদকেন্দ্রিক লেনদেনের সাথে তুলনা করছেন তারা। ঈদের সময় যে চাপ, ওই চাপের চেয়েও বেশি আমাদের কাছে মনে হয়েছে, কারণ এখানে লোকজন গ্রাহকরা মনে করতেছে হয়তো সামনে একটা বড় ধরনের লকডাউন আসতে পারে, সেই হিসাবে লোকজন তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে। স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের আগে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে, আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 3টা পর্যন্ত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউন শুরুর আগে রোজা ও ঈদের কেনাকাটা করতে নেমেছে নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন রিপোর্টার সাদিকুর রহমান এবং চট্টগ্রামের হকার্স মার্কেটে আছেন কমল দে। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমেই যাচ্ছি সাদিকের কাছে। সাদিক,
পেশা স্বাস্থ্যবিধি মেনে যে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার যে বিধান বা খোলা রাখার যে অনুমতি ছিল সেটা কিন্তু আজকে শেষ হতে যাচ্ছে, অর্থাৎ আজকে বিকালের পরে কিন্তু এই যে সীমিত পরিসরেও কিন্তু খোলা যাবে না। আগামীকালকে থেকে জানেন যে আসলে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে যে কড়াকড়িভাবে লকডাউন পালন করা হবে এবং এই জন্যে দেখা যায় যে শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ থাকবে আগামী এক সপ্তাহ। এবং এই জন্যে দেখা যায় আজকে আমি মিরপুর 1 নম্বর এলাকায় আছি এবং মিরপুর এলাকায় যেটা দেখেছি যে বিভিন্ন ফুটপাতের পাশে যেসব দোকানগুলি এবং বিভিন্ন বিপণী বিতানে আমি যেটা দেখেছি যে ক্রেতাদের কিন্তু কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। তো তবে যেটা আমি দেখেছি যে বিভিন্ন শপিং মলগুলোতে যেই স্বাস্থ্যবিধি মেনে যেই তাদের কেনাবেচা করা বা ক্রেতারা যে আসছে স্বাস্থ্যবিধি মেনে তারা কেনাকাটা করছে, কিন্তু বাইরের ক্ষেত্রে সেটা কিন্তু তেমন দেখা যায়নি। অনেকেই দেখা গেছে যে মাস্ক ছাড়া ঘোরাফেরা করতে দেখা গেছে, আবার অনেকে মাস্ক ঠিকমতো পরিধান করছে না, অর্থাৎ স্বাস্থ্যবিধি কিন্তু ঠিকমতো মানছে না। কিন্তু এর মধ্যে আবার অনেকে দেখেছি যে যারা আগামীকালকে যেহেতু পয়লা বৈশাখ এবং রমজান শুরু হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে যেন কোনো পণ্যের ক্ষেত্রে যাতে কারো কাছে কোনো ঘাটতি না থাকে, প্রয়োজনীয় যেই খাদ্যপণ্যগুলি আছে এবং অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলি কিন্তু তারা অনেকেই কেনাকাটা করতে এসেছেন। অনেকেই আগামী এক সপ্তাহের এবং রমজানের পুরো সময় কী কী পণ্য লাগবে সব কিছু কিন্তু এখানে কেনাকাটা করতে এসেছে এবং এর জন্য কিছুটা ভিড় দেখা গেছে। তো এইখানে আমি দেখেছি যে যারা বিক্রেতা আছেন তারাও কিন্তু স্বাস্থ্যবিধি মানার বিষয়টা খুবই কড়াকড়িভাবে মানছেন এবং তাদের শপিং মলগুলোতে ঢোকার ক্ষেত্রে যেটা দেখেছি যে স্যানিটাইজ করে এবং সবাইকে যে জীবাণুনাশক টানেলের ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতে দেখা গেছে। তো এই আসলে এখানে সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা হচ্ছে। আমাদের চট্টগ্রাম থেকে সহকর্মী কমল দে এই কেনাবেচার বিষয়ে আমাদেরকে আরও জানাবেন। এই ছিল এখান থেকে। ধন্যবাদ। বন্দরনগরী চট্টগ্রামে করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতির মাঝেও কিন্তু থেমেই মার্কেট বিপণী বিতানগুলিতে কেনাবেচা, বিশেষ করে সাধারণ মানুষ ঈদের আগে বড় ধরনের লকডাউন আসতে পারে এই ধারণা থেকে তারা কিন্তু মার্কেট বিপণী বিতানগুলিতে ভিড় করছেন এবং কেনাকাটাও কিন্তু চলছে। এখন মাত্র সকাল মার্কেটগুলি খুলছে, এর মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে যে প্রায় 250-এর বেশি ছোট বড় বিপণী বিতান মার্কেট রয়েছে সবগুলি কিন্তু একটাই তাই পরিপূর্ণ, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু এই কেনাবেচা চলছে বড়সড়ভাবে। তো কারণ যারা ক্রেতা রয়েছেন তারা মনে করছেন যে আগামীকাল থেকে যে লকডাউন সেটা দীর্ঘস্থায়ী হবে, সেই লকডাউন আশঙ্কায় তারা আগে থেকে ঈদের কেনাকাটা সেরে ফেলছেন। এর মাঝেও কিন্তু চলছে নববর্ষের কেনাকাটা, অর্থাৎ একদিকে নববর্ষ অন্যদিকে ঈদে দুই মিলে কিন্তু কেনাকাটাটি খুব জোরসোরে চলছে। বিশেষ করে আমরা দেখেছি চট্টগ্রামের যে নিউ মার্কেট, বৃন্দাবনের টেরি বাজার, হকার্স মার্কেট, রিয়াজদিন বাজার, তামাকুমন্ডি লেন, অ্যাপোলো সবগুলি কিন্তু বিপণী বিতান গেলে আমরা একই চিত্র দেখেছি। তবে সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে কিন্তু এটা অনীহা রয়ে গেছে। আপনি জানেন গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা সংক্রমণ হয়েছে রেকর্ড সংখ্যক 541 জন, তার মধ্যে মারা গেছেন 7 জন। তার আগের দিন কিন্তু মৃত্যু হয়েছিল 9 জনের। তো একদিকে মৃত্যুর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা সেটি কিন্তু কোনোভাবে আসছে না। এবং মার্কেট বিপণী বিতানগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়, বেচা কেনাও ভালো চলছে। যেহেতু আগামীকাল থেকে একটা কঠোর লকডাউনে যাওয়ার কথা রয়েছে, সেই লকডাউন দীর্ঘস্থায়ী হতে পারে সে আশঙ্কায় কিন্তু সাধারণ মানুষগুলো এখন তারা ঈদের কেনাকাটা করার জন্য বিপণী বিতানগুলিতে ভিড় করছে। যারা ব্যবসায়ীরা বলছেন গতবার তারা কেনাবেচা করতে পারেনি, যেহেতু গতবার কঠোর লকডাউন হচ্ছিল গত বছর, সে কারণে কিন্তু তারা এই গতবারের ক্ষতিটা এবার পুষিয়ে নেওয়ার জন্য তারাও কিন্তু জোরসোরে বিশেষ করে বিনিয়োগ করেছে, সে বিনিয়োগ তুলে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন তাদের বিক্রি বাড়িয়ে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে একদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি 541 জন আক্রান্ত, 7 জনের মৃত্যু, অন্যদিকে বেচা কেনাও চলছে সমানতালে তার সর্বশেষ। লকডাউনের আগে নগরবাসীর রোজা ও ঈদের কেনাকাটার সর্বশেষ খবর জানাচ্ছিলেন চট্টগ্রামের হকার্স মার্কেট থেকে সহকর্মী কমল দে এবং এর আগে রাজধানী থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। করোনার মুমূর্ষু রোগীর ক্ষেত্রে 1 ডোজ একটেমরায় সুফল মিললেও দেখা দিয়েছে ইনজেকশন সংকট। 1 ডোজের দাম প্রায় 2.5 লাখ টাকা, তবু টাকা নিয়ে একমাত্র বিপণন প্রতিষ্ঠানে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও ফিরতে হচ্ছে খালি হাতে। সরবরাহ বাড়াতে সরকারের হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। রাশেদ লিমনের রিপোর্ট। ট্রিটমেন্টের জন্য সাফিসিয়েন্ট ওষুধ এখন প্রিপেয়ার্ড নাই, তো আমরা এই যে এরকম সবাই এসে ঘোরাঘুরি করছে। রাতভর অপেক্ষা, এরপর দীর্ঘ লাইন। শুধু কি ঢাকা,
দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এক ডোজ একটিমরার আশায়। ভোর 4টা আপনার ফেনী থেকে রওনা দিচ্ছি, সকাল 8টায় এখানে আসি পৌঁছেছি। ওনারা বলতেছে যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর কার্ড দিবে, কার্ড দিয়ে তারপর কি ভ্যাকসিনটা পাবো। দুইটা প্রেশার, এদিকে সে জানে না কখন পাবে, আর ওইদিকে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে চাপ দিচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকেও মিলছে না ওষুধের দেখা। ওপাশ থেকে হাসপাতালের তারা, রোগীর অবস্থা ভালো না, যেন দিশেহারা সবাই। দাম 43,000 টাকা, তবু শেষ ভরসা এই ইঞ্জেকশন পেতে মরিয়া সবাই। গভর্নমেন্ট যদি ব্যবস্থা করে খুব ভালোই আমাদের জন্য। আমরা লাইনেতে সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে, ইঞ্জেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। 43,500 টাকা, কাল রাত্রে 11টা একটা পুশ করছি, আজকে একটা পুশ করতে হবে। প্রবলেম হচ্ছে যেটা আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। একটিমরা মূলত আর্থ্রাইটিস বা প্রদাহের জন্য ব্যবহৃত ইঞ্জেকশন। জেনেটিক নাম টসিলিজুমাব। উহানে প্রথম করোনা রোগীর ক্ষেত্রে ব্যবহারে সুফল মেলার খবর পাওয়া যায়। ধীরে ধীরে দেশেও বাড়ছে ব্যবহার। তবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের একমাত্র সরবরাহকারী রেডিয়েন্ট হিমশিম খাচ্ছে সরবরাহ করতে। যদিও কি পরিমাণ মজুদ কিংবা বিপণনের অনিয়ম নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। আমাদের কোনো অথরাইজ পারসন নাই, এখন এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে পারতেছে না। চিকিৎসকরা বলছেন সুনির্দিষ্ট প্রমাণ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকলেও বিশেষ ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে সুফল মিলছে। একটা বেনিফিট অফ ডাউট থেকেও কিন্তু দেওয়া হচ্ছে যে ঠিক আছে, আমি এই পেশেন্টটা এত খারাপ, ফিরে আসার সম্ভাবনা কম, তারপরেও একটা ট্রায়াল দেওয়া যেতে পারে। 10% পেশেন্ট ইমপ্রুভ করে অনেক সময়। এই করোনাকালে এই ওষুধ আমদানি ও বিপণনে সরকারের হস্তক্ষেপ চাইলেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক। ভিসা ও ছুটির মেয়াদ শেষ হতে চলায় চাকরি হারানোর শঙ্কায় অনেকেই। জনশক্তি রফতানিকে জরুরি খাত ঘোষণা করে ফ্লাইট চালু রাখার দাবি রিক্রুটিং এজেন্ট ও অভিবাসন বিশেষজ্ঞদের। হাজরা শিউলি রিপোর্ট। করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণায় দিশেহারা ছুটিতে দেশে আসা প্রবাসী শ্রমিকরা। যথাসময়ে যেতে না পারলে খোয়াবেন চাকরি। এই অবস্থায় কর্মস্থলে ফেরার উপায় জানতে বিমান সংস্থাগুলোর অফিসে ভিড় করছেন তারা। 5 দিন মেয়াদ আছে, এখন আমরা যদি যেতে না পারি আমাদের ভিসা বাতিল হয়ে যাবে। আমার ভিসার মেয়াদ 2 দিন, লকডাউনের জন্য ফ্লাইট বাতিল হয়ে গেছে। তো আমি এখন কি করতে পারি? কফিলে তো সবার ভিসা দিবে না, যার কোম্পানি ভালো তাদের ভিসা দিবে, যাদের কোম্পানি খারাপ তাদের ভিসা দিবে। অধিকাংশ দেশে বিদেশ ফেরতদের জন্য হোটেলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। প্রবাসীরা বলছেন এর মধ্যে তারা চড়া মূল্যে টিকিট করেছেন। পুনরায় করোনা টেস্ট, হোটেল বুকিং এবং মেয়াদোত্তীর্ণ ভিসার রিপারমিটের বাড়তি অর্থ যোগানে সমস্যায় পড়তে হবে তাদের। টিকিটের ডেট অনুযায়ী আমাদের হোটেল পাওয়াটা অসম্ভব একটা ব্যাপার। পারমিট বের করতে আর একটা নতুন ভিসা কেনার সমপরিমাণ খরচ হয়ে দাঁড়ায়। চাইলে আবার নতুন করে করোনা টেস্ট করতে হবে, আবার নতুন করে হোটেল বুকিং করতে হবে। একবার হোটেল বুকিং করতে বাংলাদেশে 20,000 টাকা খরচ হচ্ছে। জনশক্তি রফতানি ও রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালু রাখার আহ্বান খাত সংশ্লিষ্টদের। এই মুহূর্তে আমাদের হাতে প্রায় 2 লক্ষের অধিক ভিসা ফ্লাইটের জন্য অপেক্ষায় আছে। 100 থেকে 150 কোটি টাকার টিকিট কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এখন যদি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়, প্রবাসী কর্মীরা কিন্তু তাদের কোনো অস্তিত্ব তাদের বিলীন হয়ে যাবে। সরকারের কাছে অনুরোধ, আমাদের বৈদেশিক কর্মসংস্থান, রেমিটেন্স সমস্ত কিছু বিবেচনা করে আমি মনে করি আমাদের আন্তর্জাতিক ফ্লাইট চালুর এই বন্ধের সিদ্ধান্তটা আমাদের দ্রুত পরিবর্তন করা উচিত। প্রতি মাসে গড়ে 50,000 প্রবাসী কর্মস্থলে ফিরে যান। করোনা দুর্যোগে গত বছর জনশক্তি রফতানি হয়েছে মাত্র 2,17,000। তবে চলতি বছরে মার্চ পর্যন্ত গেছেন 1 লাখ। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় আবারও কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে চালের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার গোদারপাড়া চালের হাটে আছেন সহকর্মী মাজেদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, আপনি জানেন যে বর্তমান যে সময়টা, সেই সময়টা কিন্তু বড় ধান ওঠার সময়, অর্থাৎ যে বড় ধানগুলো আবাদ হয়েছে, সেই আবাদে কিন্তু যে বিল, খাল বিল যেখানে আছে সেখানে কিন্তু বড় ধানগুলো আছে ওঠার সময়। আর আপনি জানেন যে কাল থেকে এখানে কত লকডাউন, রমজান, এখানে
এখানে লকডাউন প্রত্যেকটা ক্ষেত্রে যে এখানে যে চালের বাজারগুলো রয়েছে সেই চালের বাজারগুলোতে কিন্তু এখন বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকটি চালের যে দাম সেই চালের দামটা কিন্তু কেজি প্রতি 2 থেকে 3 টাকা কিন্তু বেড়েছে। আমি যে বাজারটিতে এখানে আছি অর্থাৎ বগুড়া চার মাথা যে চালের বাজার সেই চালের বাজারে আজকে যদি আমি চালের দামটা বলতে চাই সেটি হলো এখানে চিকুন জাতের যে চালটি সেই চালটি কিন্তু কাটারি ভোগ চালটি বিক্রি হচ্ছে 63 টাকা। এখানে যেটা 28 জাতের চাল সেটা 55 টাকা, মাঝারি যেটা রঞ্জিত 49 সেটি হলো 50 টাকা এবং মোটা যে চালটি সেই চালটি কিন্তু বিক্রি হচ্ছে দুটির সঙ্গে 46 টাকা কেজি করে। অর্থাৎ এখন যে দামটা হওয়ার কথা অর্থাৎ ধান যে উঠতে শুরু করেছে এই ওঠার সময় যে দামটা হওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু এই দামটি কিন্তু বেশ বেশি মনে হচ্ছে এখানকার ক্রেতা সাধারণের ক্ষেত্রে। আর এখানে ক্রেতারা যেটা বলছেন যে বর্তমান যে চালের মূল্য সেই চালের মূল্য তারা যে বাজার দর তাতে কিন্তু তারা হিমশিম খেয়ে যাচ্ছেন যে এই চালটি কিনতে এবং এখন যে চালটি বেশিরভাগ যে বাজারে দেখা যাচ্ছে সেই চালটি কিন্তু কিছুটা ইন্ডিয়ান চালটি বেশি এখানে দেখা যাচ্ছে। আর এখানে যে দেশীয় জাতের যে চালটি সেই চালটি আসতে শুরু করবে আর কিছুদিন পরে অর্থাৎ 15 থেকে 20 দিন পরে চালটি আসতে শুরু করবে, তখন চালের দাম অনেকাংশে কম হবে বলে মনে করা যাচ্ছে। আর আজকে যে ক্রেতা সাধারণ আগামীকাল যে লকডাউন এবং যে রমজান সেই রমজান উপলক্ষে কিন্তু এখানে ক্রেতারা বেশি পরিমাণ চাল সংগ্রহ করছেন এবং আগামীকাল যে লকডাউনের কথা চিন্তা করে তারা কিন্তু চাল বেশি কেনাকাটা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ বগুড়া হাট বাজার থেকে চালের দামের খবর। পেশা চালের বাড়তি দামের খবর জানাচ্ছিলেন বগুড়ার গোদারপাড়া চালের হাট থেকে সহকর্মী মাজেদুর রহমান। রমজান সামনে রেখে রাজশাহীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ট্রাকে করে স্বল্প দরে বিক্রি করা হচ্ছে মাংস, দুধ ও ডিম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর বিন্দুরমূল এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে মূলত যেসব নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা আছেন তাদের সুবিধার্থে কম মূল্যে দুধ, ডিম, মাংস এসব বিক্রির একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু এই কার্যক্রম কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব রাজশাহীর যে বিন্দুর মোড় আছে সেই বিন্দুর মোড়ে কিন্তু আজকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই দুধ এবং ডিম সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। তারা দুধ প্রতি লিটার দুধ বিক্রি করছেন 60 টাকা এবং যেটি মার্কেট থেকে 70 টাকা দাম। এখানে কিন্তু ভোক্তারা 10 টাকা কম মূল্যে এই দুধ কিনতে পারছেন। পাশাপাশি এখানে যে ডিম রয়েছে এখানে ডিম বিক্রি হচ্ছে 22 টাকা। যে ডিমের দাম কিন্তু বাজার মূল্য সেটি কিন্তু 24 টাকা, অর্থাৎ 2 টাকা কম মূল্যে এখানে কিন্তু ডিম পাচ্ছেন। সব মিলে একজন গ্রাহক কিন্তু এক থালি নয়, 1 ডজন এখানে কিন্তু ডিম নিতে পারছেন এবং এখানে কিন্তু প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি এবং অনেক যেসব গ্রাহকরা আসছেন তারা কিন্তু বলছেন যে পুরো রমজান জুড়ে যাতে এই কার্যক্রমটা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে চালানো হয়। কারণ হচ্ছে যে এখন যেহেতু পরিস্থিতি, পাশাপাশি সামনে লকডাউন আসছে, একদিকে যেমন এখানে খামারিরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন না, ঠিক এখানে নিম্ন আয়ের যেসব মানুষ থাকেন তারাও কিন্তু সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হবে। সে কারণে তাদের কিছুটা কম মূল্যে তারা এই জিনিসগুলো পেয়ে তাদের সংসার চালাতে বেশ কিছু উপকার হবে, এমনটাই আসলে তারা মনে করছেন। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কিছুটা কম মূল্যে তারা এই জিনিসগুলো পেয়ে তাদের সংসার চালাতে বেশ কিছু উপকার হবে, এমনটাই আসলে তারা মনে করছেন। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই কোভিড পরিস্থিতি এবং রমজানকে সামনে রেখেই তাদের এই কার্যক্রম এবং পুরো রমজান মাস জুড়ে কিন্তু এই কার্যক্রম চলবে এবং রাজশাহী কম মূল্য তারা মাংসগুলো বিক্রি করছেন। সব মিলে তাদের এই কার্যক্রমে কিন্তু এই নিম্ন ও মধ্য আয়ের যারা ক্রেতা আছেন তারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা কিন্তু অনেকটাই খুশি, আমাদের আমাদেরকে বলেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এই প্রাণী সম্পদ অধিদপ্তরের কম মূল্যে পণ্য বেচা কেনার করছে। সরকার পেঁয়াজের দাম কেজি প্রতি 40 টাকা নির্ধারণ করার একদিনের মাথায় নাটোরে কেজিতে আরও 1 থেকে 2 টাকা দাম কমে গেছে। সরকারের বেঁধে দেওয়া দামে কৃষকরা লাভের আশা করলেও ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে তাদের লোকসান গুনতে হচ্ছে। তবে নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার প্রতি কেজি পেঁয়াজের মূল্য 40 টাকা নির্ধারণ করে। এই দামে লাভের আশায় নাটোরের বৃহত্তম পেঁয়াজের হাট নলডাঙ্গায় পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ সরবরাহ করেন কৃষকরা। সোমবার কৃষকরা প্রতি কেজি পেঁয়াজ 28 থেকে 32 টাকা বিক্রি করলেও মঙ্গলবার তা নেমে আসে 25 থেকে 30 টাকায়। এতে কৃষকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। 4000 4500 টাকা মন চারা কিনা আর পেঁয়াজ 1000 টাকা মন। যে খরচ আমাদের হয়েছে তাতে এই দামে পেঁয়াজ বিক্রি করে আমাদের খরচ পোষাচ্ছে না। 25 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করা যাচ্ছে না, এরকম অবস্থা দাঁড়ায় গেছে। দাম কোথায় বাড়লো তাহলে? দাম তো কমে গেছে। তবে ব্যবসায়ীদের দাবি সরকার খুচরা পর্যায়ে 40 টাকা নির্ধারণ করেছে, তাই তারা লাভ রেখে পাইকারি দরে পেঁয়াজ কিনছেন। পেঁয়াজ 1150-1200, আমাদের এক কেজি পেঁয়াজের 3 টাকা খরচ আছে, ওখানে লিয়াজ আমরা 40 টাকা বিক্রি করব। এই মৌসুমে নলডাঙ্গায় অন্য হাটগুলোর তুলনায় পেঁয়াজ সরবরাহ হয়েছে বেশি। অতিরিক্ত সরবরাহের কারণেই ব্যবসায়ীরা দাম কমিয়ে দিয়েছেন বলে দাবি আড়তদারের। বিক্রেতারা বেশি হওয়ার কারণে এই দামটা তারতম্য সৃষ্টি হয়েছে। অন্যান্য হাটের চাইতে আজকে প্রায় 2500 মন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি বছর নাটোর জেলায় প্রায় 80,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, আর এ পর্যন্ত প্রায় 85 ভাগ পেঁয়াজ উত্তোলন করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সর্বাত্মক লকডাউনের আগের দিন ঢাকা থেকে বের হবার পথে পথে মানুষের ঢল, যে যেভাবে পারছেন ছুটছেন। ফেরিঘাটে উপচে পড়া ভিড়। কাল থেকে 1 সপ্তাহ বন্ধ ব্যাংক, স্বাস্থ্যবিধি না মেনেই টাকা তোলার হিড়িক। সেবা দিতে ব্যাংক কর্মীদের হিমশিম অবস্থা। এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে অনিশ্চয়তায় লাখো প্রবাসী শ্রমিক। চাকরি হারানোর শঙ্কা, জরুরি খাত ঘোষণা করে ফ্লাইট চালু রাখার দাবি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।